আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের থেকেও অধিক পশু সেই সব পশুদের। ৭১-এর আগে পূর্ব পাকিস্তানের মাটিতে পাক সেনার নৃশংসতার বিরুদ্ধে এইভাবেই গর্জে উঠেছিল কবি শামসুর রহমানের কলম। আজ তা সেই সাধের বাংলাদেশে ফের প্রবল পাকিস্তান প্রীতি এবং লাগাতার হিন্দু নির্যাতন। বিদেশ সচিবদের বৈঠকের পরেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন আর আতঙ্কের পরিবেশ একটুও পাল্টায়নি। এখনও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ন্যূনতম আইনি সহায়তা দিতে গিয়ে মার খেতে হচ্ছে প্রবীণ আইনজীবীকে। আতঙ্কে পরিবার নিয়ে সীমান্তের এপারে পালিয়ে আসছেন বহু মানুষ। কেউ সাঁতরে নদী পার হয়ে, কেউ মাইলের পর মাইল পথ পেরিয়ে, প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে। প্রতিদিন ভারত বিদ্বেষের উনুনে কাঠ জুগিয়ে চলছেন সেখানকার নেতারা, আর সেখানকার সেই আঁচ এসে লাগছে এপারের রাজনীতিতে। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিশেষ পর্ব। আজকে সভার বিষয়, ওপারে হিন্দু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে রাজনীতি শাঁকে রুটি। আজকে আমার প্রথম বক্তা মোহিত রায়। শুভ সন্ধ্যা। কিন্তু এখন বোধহয় আর কোনো সন্ধ্যাই শুভ নয়, কারণ টিভি চ্যানেলগুলো ঘোরালেই দেখবেন ওপারে হিন্দু কাঁদছে। এই হিন্দুরা কিন্তু এই সবে কাঁদছে না, গত ৭৫ বছর ধরেই কাঁদছে। আমরা যারা এসব নিয়ে বেশ কিছুদিন, কয়েক দশক ধরে লেখালেখি করি, বলি, আমরা এখানে বেশ নিন্দিত, বেশ সমালোচিত, এমনকি আমাদের সাম্প্রদায়িকও বলা হয়। একদিক দিয়ে কেমন যেন একটা ভালো লাগছে যে এখন সারা পৃথিবী বাংলা দেখছে যে বাংলাদেশে কি হয়। খুব খারাপ লাগছে, একটু আগেই যে বলা হলো, চিন্ময় ঘোষের আইনজীবী রবীন্দ্র ঘোষ আমার খুব ব্যক্তিগত বন্ধু। তিনি প্রচণ্ড আহত, বেশ বছর দুয়েক আগে আহত হয়েছেন একটি অ্যাক্সিডেন্টে। তিনি সেই সুদূর ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাচ্ছেন, কালকে গিয়েছিলেন। একজন আইনজীবীকে বিচারকের সামনে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আবার বলছি, আমি খুব বিচলিত নই, কারণ একটি ইসলামী সমাজে সংখ্যালঘুদের এটাই প্রাপ্য এবং সেটাই ঘটে চলেছে এবং এটা চলতেই থাকবে। কারণ পাকিস্তান হওয়ার অনেক আগে 1940 সালে বি.আর. আম্বেদকর তার লেকচার্স ইন পাকিস্তানের বলে গেছেন, সংখ্যালঘু বিনিময়ই নিঃসন্দেহে সাম্প্রদায়িক সমস্যার সমাধান। স্বাধীনতার সময় পাঞ্জাবে এটা হয়েছে, ফলে আজ দুই পাঞ্জাবে আর গত 70 বছর ধরে আর কোনো সাম্প্রদায়িক হানাহানি নেই। কিন্তু দুঃখের বিষয় বাংলায় হলো না। 1947 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৎকালীন বড়লাটকে চিঠি দিয়ে একেবারে লিখলেন যে যদি দু সম্প্রদায়ের মধ্যে বিনিময় হয় কত লক্ষ মানুষ এদিক ওদিক হবেন, এবং সেটা করা সম্ভব ছিল, হলো না। 1950 সালে যখন আবার পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু হলো, দলে দলে উদ্বাস্তু আসতে থাকলো, প্রসঙ্গটি সংসদে উঠেছিল, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু হেসেই উড়িয়ে দিলেন। ফলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সেদিন থেকেই অন্ধকার। এবং এই যে উদ্বাস্তু, তারা কিন্তু এদিক ওদিক দুদিকেই যাচ্ছে না, একদিক থেকেই আসছে আসছে আসছে, ৭৫ বছর ধরেই চলছে। এই উদ্বাস্তু আসা শুরু হলো পশ্চিমবঙ্গে। উদ্বাস্তুদের নিয়ে অনেক আন্দোলন হলো, বামপন্থীরা বড় আন্দোলন করলেন। কিন্তু তারা একটা বিষয়ে নজর রেখেছেন, এখনও উদ্বাস্তু নিয়ে আন্দোলন করব, শিল্প সাহিত্য করব, কিন্তু কেন উদ্বাস্তু হলো সেটা বলা যাবে না। এর পোস্টার বয় হচ্ছেন ঋত্বিক ঘটক, উদ্বাস্তু দরদি চিত্র পরিচালক, অনেক ছবি করেছেন আপনারা জানেন। কিন্তু খুব সজাগ হিসেবে কোনোদিনও বলেননি কেন এরা উদ্বাস্তু হলেন। এবং এই নিয়ন্ত্রণে গত প্রায় 70 বছরের বাংলা শিল্প সাহিত্য চলচ্চিত্র সব চলছে। এবং যখন তারা ক্ষমতায় এলেন বামপন্থীরা পশ্চিমবঙ্গে, বামপন্থী সরকারের শিক্ষা বিভাগের একটি সার্কুলার, নাম্বার আছে, চাইলে কেউ দিয়ে দেবো, তাতে স্পষ্ট ভাষায় বলা হলো, মুসলিম রুল শুড নট অ্যাট্রাক্ট এনি ক্রিটিসিজম,
destruction of temples by Muslim invader and rules should not be mentioned. ফেক নিউজের মতো বাংলায় গত 70 বছর চলছে ফেক ইতিহাস, এবং তার জন্যই আজকে কিভাবে মন্দির ভাঙা হচ্ছে, কিভাবে হিন্দুদের অপর অত্যাচার হচ্ছে দেখে খুব বিচলিত হচ্ছেন। আমি খুব একটা বিচলিত হচ্ছি না। আমি জানি এটা আরও অনেক দিন চলবে, যতদিন ইসলামী সমাজে সংখ্যালঘুরা থাকবে। যাই হোক, পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তান নামটার উপর একটা আমাদের কিছু একটা সেন্সেশন হয়, কিন্তু কোথা হইতে কি হইয়া গেল। দেখবেন মোহন সিরিজে গল্পে থাকে দস্যুর পিস্তল কোথা হইতে কি হইয়া গেল মোহনের হাতে চলিয়া আসিল। হঠাৎ 1971-72 বাংলাদেশ হইয়া গেল, এবং আমাদের এখানে তখন একটা ন্যারেশন চলল যে দুই বাংলা, এপার বাংলা, বাংলা ভাষার। কিন্তু এর আগে 71 যখন বাংলাদেশ হবার ব্যাপারটা চলছে, পাকিস্তান মনে করেছিল, পশ্চিম পাকিস্তানের এরা, এ সংক্রান্ত বইপত্রও আছে, মুনতাসির মামুনের লেখা আছে, তারা মনে করলেন এই হিন্দু সমাজের অস্তিত্বই পূর্ববঙ্গের বাংলাভাষী মুসলমানদের দূষিত করছে। অতএব তারা বাঙালি হিন্দু গণহত্যার পরিকল্পনা নিলেন। একটা উদাহরণই যথেষ্ট। এই আমাদের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়, খুলনার চুকনগরে 20 মে 1971 একদিনে 10 থেকে 12,000 বাঙালি হিন্দুকে হত্যা করা হয়। এই যে এত বড় 25 থেকে 30 লক্ষ হিন্দু গণহত্যা হলো, তা নিয়ে পশ্চিমবঙ্গ এখনও মাথা ঘামায় না। এখানে কোনো তাদের জন্য কোনো স্মৃতিস্তম্ভ নেই। এখনও পাকিস্তান এসে পশ্চিমবঙ্গে খেলে যায়, ট্রেড ফেয়ারে থাকে, তাদের শিল্পীরা গান গায়। আমরা এখনও বলতে পারলাম না যে পাকিস্তান যতক্ষণ দিন না সরকারিভাবে আমাদের কাছে ক্ষমা না চাইবে, ততদিন পাকিস্তানের কোনো রকম প্রবেশাধিকার পশ্চিমবঙ্গে নেই। আমরা সেই ফেক ইতিহাস নিয়ে চলেছি। যাই হোক, এই বাংলাদেশের এই ঘটনার পর প্রায় 1 কোটি উদ্বাস্তু চলে এলেন। ইন্দিরা গান্ধী ছিলেন, তিনি 13 দিনে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান জয় করলেন এবং কয়েক হাজার ভারতীয় সৈন্য প্রাণত্যাগ করলেন। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের অনেক গল্পগাথা বাংলাদেশে ছড়ায়, সেগুলো সবই গল্প মাত্র। এবার বাংলাদেশ হয়ে গেল, এবার শুরু হলো নতুন ন্যারেশন। ওপার বাংলা, এপার বাংলা, আমরা ভাই ভাই, বাংলার আত্মীয়তা, এবং একটা আরও বেশি মিথ্যে কথা ছড়ানো হলো, খুব প্রতিষ্ঠিত মিথ্যা, যে বাংলাদেশ তৈরি হয়েছে বাংলা ভাষা সংস্কৃতির বিরুদ্ধে। সম্পূর্ণ মিথ্যা কথা। মনে রাখবেন যে ভাষা আন্দোলন আমাদের 21শে ফেব্রুয়ারি এখানেও পশ্চিমবঙ্গ হয়, যার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। সেটি 1954 সালে শেষ হয়ে গেছে। 1954 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা, যাদের কাছে পুরনো কাগজপত্র, আমরা একটু বয়স বেশি, পোস্টকার্ড থেকে ডাকটিকিট থেকে সব সরকারি জিনিস বাংলায় ছাপা হতো। পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো করাচি বা লাহোরে বাংলা বিভাগ ছিল, পড়া হতো। পাকিস্তানের বাংলা ভাষার ওপর কোনো বিরূপতা নেই। বিরূপতা বাংলা ভাষায় হিন্দু প্রভাব নিয়ে, যেটা সবসময়। তো যাই হোক, বাংলাদেশ হলো, কিন্তু এটাও মনে রাখতে হবে বাংলাদেশ হলো আওয়ামী লীগের 1970 সালের নির্বাচনী জয়। তো আওয়ামী লীগ কী বলে, কী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী জয় করেছিল? তাদের 6 দফা দাবি ছিল। সেই 6 দফা দাবির মধ্যে কোথাও বাংলা শিল্প, সাহিত্য, ধর্মনিরপেক্ষতা কিচ্ছু ছিল না। তার প্রথম বাক্যটি বলছি যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যকারের ফেডারেশন রূপে গড়তে হবে। কারণ এই যে বাংলাদেশ হলো, এই বাংলাদেশ হচ্ছে লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। বাংলাদেশের যুক্তবঙ্গেরও খুব বিখ্যাত রাজনীতিবিদ, অত্যন্ত সুলেখক আবুল মনসুর আহমেদ, তার আমার রাজনীতির 50 বছর, বহু পঠিত পুস্তক, আরও বই আছেন। তাতে আবুল মনসুর মাহমুদ অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, এক পাকিস্তানের জায়গায় 2 পাকিস্তান হইয়াছে। ভারত সরকার লাহোর প্রস্তাব বাস্তবায়নে আমাদের সাহায্য করিয়াছেন। বলে দিই, 1946 সালে যে লাহোর প্রস্তাব হয়েছিল তার ভিত্তিতেই পাকিস্তান তৈরি হয়। লাহোরে একটা মিনারও আছে, মিনারে পাকিস্তান বলে।
উনি বলছেন, আবুল মনসুর আহমদ, লাহোর প্রস্তাবে পাকিস্তান শব্দটার উল্লেখ নাই, শুধু কয়েকটি মুসলিম মেজরিটি রাষ্ট্রের উল্লেখ আছে। সোভারেন স্টেটস ইংরেজিতে লেখা আছে। তার মানে রাষ্ট্রের নাম পরে জনগণের দ্বারাই নির্ধারিত হওয়ার কথা। পশ্চিমা জনগণ তাদের রাষ্ট্র নাম রাখিয়াছে পাকিস্তান, আমরা পূরবীয়ারা রাখিয়েছি বাংলাদেশ। এতে বিভ্রান্তির কোনো কারণ নেই। এই হচ্ছে বাংলাদেশের বুক, এটি আরেকটি পাকিস্তান মাত্র। সুতরাং আওয়ামী লীগেরও যে ছদফা দাবিতে কোথাও বলা নেই যে আমাদের পাকিস্তানের ইসলামী সংবিধান পাল্টে দেব। এর ফলে যারই শাসন হোক না কেন, মুজিবুর রহমান, শেখ হাসিনা, এরশাদ বা বেগম জিয়া, হিন্দু নিধন, হিন্দু অত্যাচার একটা ইসলামী সমাজের সাধারণ কাজ। এটা সারা একেবারে সেই আফ্রিকার লিবিয়া থেকে শুরু করে এই পর্যন্ত একই ব্যাপার, কোথাও কোনো সংখ্যালঘু নেই। এবং এর বিবরণটি পাওয়া যাবে বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ আবুল বরকত, তার যে সেমিনাল ওয়ার্ক, সেখানে তিনি দেখিয়েছেন 1971 থেকে 2001 সালের মধ্যে 63 লক্ষ হিন্দু উধাও হয়ে গেছেন, গড়ে রোজ 575 জন। আজকেও কেউ না কেউ আসছেন। ফুলের এই যে অবস্থা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে হয়েই চলেছে, আমাদের এতদিন বিভিন্ন মিথ্যা ফেক ইতিহাস, ফেক বর্ণনা, ফেক সাহিত্য দিয়ে সেগুলোকে ঢেকে রাখা হয়েছিল। বাংলাদেশের প্রবাদ প্রতিম লেখক হুমায়ুন আহমেদ তার একটা উপন্যাসে লিখছেন, আমাদের সারা দেশে অসংখ্য স্মৃতিস্তম্ভ আছে। যেসব ভারতীয় সৈন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা একটাও স্মৃতিস্তম্ভ করিনি। কারণ এটা হচ্ছে ভারত বিদ্বেষ যা পাকিস্তান তৈরির ভিত্তি। এটা কিন্তু কে অটল বিহারী বাজপেয়ী আছেন, নরেন্দ্র মোদী আছেন, ইন্দিরা গান্ধী আছেন, তার উপর নির্ভর করে না। এটা হচ্ছে সংস্কৃতির দ্বন্দ্ব। এই যে বহুত্ববাদী সনাতনী সংস্কৃতি গত 5000 বছর ধরে রয়েছে, তার বিরুদ্ধে একটি আব্রাহিম একেশ্বরবাদী সংস্কৃতি তাকে কখনো সহ্য করতে পারে না। বাংলাদেশ তারই প্রতিভূ, এর অন্য কিছু নয়। তার ফলে আজকে ইউনিট সরকার এসে যা করছেন, সেটা সেই যে তখন পাকিস্তানি সেনারা শুরু করেছিল হিন্দুদের সমস্তভাবে নিঃশেষ করে দেওয়া, ইউনিট সরকারই সেই কাজটাই আবার নতুনভাবে নতুন উদ্যমে শুরু করলেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এতে কী এসে যায়? কিছু নয়, উদ্বাস্তু আসতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও সেই মৌলবাদীরা সবচেয়ে সজীব। মনে রাখবেন, তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে এসে মৌলবাদীরা তাড়ায়নি কলকাতা থেকে। কারা তাড়িয়েছিল? বাম জমানায় বামপন্থী মৌলবাদীরা তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল। তসলিমা আজকে সারা ভারতে ঘুরে বেড়ান, বিভিন্ন অনুষ্ঠানে যান, কিন্তু পশ্চিমবাংলায় কেউ তাকে ডাকতে সাহস পায় না। কারণ পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পরিণত হয়েছে পশ্চিম বাংলাদেশে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে বাঙালি, হিন্দু বাঙালি সমাজের, যেমন বেশ কিছু রামকৃষ্ণ মিশনের নাম করে বলি, তারা এখনও সজাগ নন। তাদের কোথাও কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না এই নিয়ে। এবং তার থেকেও যে বড় কথাটা আমি যে কথা বলে শেষ করতে চাই, যে আমি এতক্ষণ বাঙালি হিন্দু বলেছি কারণ বুঝতে সুবিধা হবে। মনে রাখতে হবে, ভাষা দিয়ে কোনো জাতি হয় না, এটা রবীন্দ্রনাথ লিখে গেছেন। স্প্যানিশ বললেই সেই স্পেনের লোক নন। মেসি স্প্যানিশ বলেন, তিনি স্পেনের লোক নন। ইংরেজি বললেই ইংরাজি নয়। সুতরাং বাংলা মাতৃভাষা হলেই সে বাঙালি নয়। তাহলে কে বাঙালি? সেই বাঙালি যার মাতৃভাষা বাংলা এবং 5000 বছরের ভারতীয় সংস্কৃতিকে যিনি তার নিজের উত্তরাধিকার মনে করেন। বাকিরা কেবলমাত্র বাংলাভাষী মানুষ। বাংলাদেশিরা বাংলাভাষী মানুষ, তারা কোন উপাসনা পদ্ধতি করেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। সুতরাং আজকে আমাদের পশ্চিমবঙ্গের সামনে এই বিপদটা ভয়ঙ্কর। এবং আজকের ভারত সরকারের কাছেও একজন সাহসী সিদ্ধান্ত যদি তারা না নিতে পারেন বাংলাদেশে, তাহলে মনে রাখবেন পশ্চিমবঙ্গের একটাই ভবিষ্যৎ, পশ্চিম বাংলাদেশ হওয়া। ধন্যবাদ মহিদ্দা। আমি উল্টো দিক থেকে শুরু করি যে রামকৃষ্ণ মিশন অফিসিয়ালি, মহিদ্দার হয়তো চোখ এড়িয়ে গেছে, একেবারেই তদারকি সরকারকে চিঠি লিখে চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সঙ্গে যে বিভিন্ন প্রসঙ্গে যা চলছে বাংলাদেশে তা নিয়ে তাদের স্পষ্ট প্রতিবাদ রেখেছেন।
মহিদ্দা রবীন্দ্র ঘোষের কথা বললেন, আমি বলছি যে এই প্রবীণ আইনজীবী যে কোনো গণতান্ত্রিক মানুষ দু হাত তুলে তাকে অভিবাদন জানাবেন। সেটা হচ্ছে তিনি দুদিন চেষ্টা করলেন, আদালতে এই প্রবীণ মানুষটা কালকে ঘুষি খেলেন, কিন্তু তা সত্ত্বেও দুদিন নিজের প্রাণ ঝুঁকি নিয়ে চেষ্টা করেও চিন্ময় কৃষ্ণ দাসের জন্য একটা শুনানি করাতে পারলেন না। অর্থাৎ এই জায়গায় আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ক্ষমা চাওয়ার কথা মহিদ্দা বলছিলেন, পাকিস্তান গণহত্যার জন্য বাংলাদেশের কাছেও ক্ষমা চায়নি। রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তানে আন্দোলন, অসন্তোষ, বিক্ষোভ শুরু হয়। দেখুন, মহিদ্দা গত 4 ডিসেম্বর আনন্দবাজার পত্রিকায় একটা লেখায় একেবারে স্পষ্ট করে লিখেছিলেন যে ভারতীয় কূটনীতির এমন দুরবস্থা যে বৃহৎ শক্তিধর ভারত প্রতিবেশী দেশের অসহায় মানুষদের প্রতি উদাসীন। মহিদ্দা স্পষ্ট দাবি তুলেছিলেন যে শুধু শরণার্থীদের জন্যই আশ্রয় ক্যাম্প নয়, বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং বিতরণের সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নিতে হবে ভারত সরকারকে, নিতে হবে সাহসী সিদ্ধান্ত। যে সাহসী সিদ্ধান্ত আজ থেকে 53 বছর আগে তৎকালীন ভারত সরকার নিতে পেরেছিল। ইন্দিরা গান্ধী নিজে একাধিক উদ্বাস্তু শিবির পরিদর্শন করেন, এই অশোকনগরেও এসেছিলেন। আমি দেখছিলাম যে 1971 সালের 24শে মে লোকসভায় ইন্দিরা গান্ধী তার ভাষণে শুধু পাকিস্তানকে নয়, সরাসরি চ্যালেঞ্জ করছেন আমেরিকাকেও। লোকসভায় ইন্দিরা গান্ধী বলছেন, কোট আনকোট বলছি, পাকিস্তান সংযম না দেখালেও আমরা কখনো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করিনি, কিন্তু এখন যেটাকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করা হচ্ছে সেটা আসলে ভারতের অভ্যন্তরীণ সমস্যায় পরিণত হয়েছে। আমরা বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রকে বলছি এই সমস্যার দিকে নজর দিতে, কিন্তু তারা যদি নজর না দেয় তাহলে আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। ভাবুন, সরাসরি পাকিস্তান এবং আমেরিকার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মহিদ্দা যেটা মনে করিয়ে দিলেন, 13 দিনের যুদ্ধে পাকিস্তানকে দুটুকরো করে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়ে 93,000 পাকিস্তানি সেনাকে বন্দি করেছিল ভারত। আর আজ ভারতের আত্মত্যাগে জন্ম নেয়া সেই দেশ উল্টে ভারতকেই চোখ রাঙাচ্ছে। আর সত্যি বোঝা দুষ্কর কোন মহান কূটনীতির স্বার্থে আমাদের 140 কোটির দেশ দিনের পর দিন ভারতের পতাকা পদদলিত করার ঔদ্ধত্য সহ্য করে যাচ্ছে, আর মাঝখান থেকে ও দেশের অসহায় সংখ্যালঘু হিন্দুরা চূড়ান্ত নিরাপত্তাহীনতায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। যাই হোক, আমার পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। গৌরাঙ্গ বিরক্ত দাস একটি চরিত্রের নাম, লিখেছেন হুমায়ুন আহমেদ। উপন্যাসের নাম জোছনা ও জননীর গল্প। এই জোছনা ও জননীর গল্প মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে লেখা, এবং হুমায়ুন আহমেদ নিজেই বলছেন যে এই লেখাটি একবারে আমি শেষ করতে পারিনি, অনেক সময় লেগেছে, ধাপে ধাপে লিখতে হয়েছে, খেপে খেপে লিখতে হয়েছে। এবং শেষ ক্ষেপটা তিনি লেখেন বা লিখবেন বলে ঠিক করেন যে জোছনা ও জননীর গল্প আমাকে শেষ করতে হবে যখন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং হুমায়ুন আহমেদ তার স্বভাবসিদ্ধ ঢঙে লিখছেন যে আমি প্রায় মরতে মরতেও খুব শান্তি পেলাম, কারণ আমি বুঝলাম যে আমি যথার্থই একজন লেখক, যে মৃত্যু মুখে দাঁড়িয়েও আমার যে লেখাটা শেষ করা হয়নি আমার সেটার কথা মনে পড়ছে। সেই জোছনা ও জননীর গল্পে এই গৌরাঙ্গ বিরক্ত দাস, নাম শুনেই বুঝতে পারছেন একজন হিন্দু, তার গোটা পরিবারকে পাকিস্তানের সেনারা খুন করেছে, শুধু তাকে ছেড়ে দিয়েছে, দয়া করে নয়, ওই কষ্টটা দেওয়ার জন্য। সেই গৌরাঙ্গ দাস তার গোটা পরিবার হারিয়ে যে ঘরের মধ্যে তার পরিবারকে খুন করা হয়েছিল, চাপ চাপ রক্ত পড়ে আছে, সেখানে এক দিনের বেলা কোথাও কেউ নেই, সে মদের বোতল নিয়ে বসে। মদ খেতে খেতে তার মনে হয় যে তার ছোট্ট মেয়ে, যার নাম রুনি, সে বুঝি তার পিঠে পিঠ দিয়ে বসে আছে। অনেক সময় সেরকম বসে খেলতো যখন সে বেঁচে ছিল। গৌরাঙ্গ দাস তখন মনে করতে পারছে না যে তার পরিবার আর নেই, সে মনে করতে পারছে না যে তার মেয়ে আর নেই। সে ভাবছে ওই রুনি বোধহয় আমার পিঠে পিঠ দিয়ে বসে আছে। সে বলে, মা, মা গো, একটা গল্প শুনবি? রুনি আলতো করে কিছু বলে, সে ঠিক শুনতে পায় না। সে আবার বলে, কিরে,
মারে একটা গল্প শুনবি? তখন উনি বলছে, হ্যাঁ শুনবো, মশার গল্প বলো। গৌরাঙ্গ দাস মশার গল্প বলতে শুরু করে। বলতে বলতে তার মনে হয় তার স্ত্রী নীলিমা দরজায় এসে দাঁড়িয়েছে, তাদের খেতে ডাকছে। সে স্ত্রীকে বলে, শোনো নীলিমা, আমাদের বর্ডার পেরোতে হবে, আগরতলা যেতে হবে, একটা ব্যাজ জোগাড় করতে হবে, সেই ব্যাজ নিয়ে আমরা পেরিয়ে যাব যাতে আমাদের কেউ না ধরে। আর তোমার বাবাকে মেরে ফেলেছে, ভালোই হয়েছে, বুড়ো মানুষ হাঁটতে পারতো না তো। সে কল্পনার জগতে তার পরিবারের সঙ্গে কথা বলছে। সেই সারাটা দিন সেই কল্পনায় সে কথা বলছিল তার মেয়ের সঙ্গে, তার বউয়ের সঙ্গে। পরদিন সকালে সে পুরোপুরি পাগল হয়ে যায়, পুরোপুরি উন্মাদ হয়ে যায়। তার মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে রাস্তায় ঘুরে বেড়ায় ট্রানজিস্টারটা কানে নিয়ে, যে ওই বুঝি খান সেনাদের ওপর মুক্তিযোদ্ধারা আক্রমণ করলো, আমার মেয়েটা বোধহয় ফিরে আসবে। এখানে গৌরাঙ্গ দাস হিন্দু, কিন্তু সে একজন বাবা। এবং এই লেখাটা পড়তে পড়তে হুমায়ুন আহমেদের গৌরাঙ্গ দাস কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার সাথে মিলে যায় কি যায় না। যে কাবুলিওয়ালা সুদূর কাবুল প্রদেশ থেকে এই কলকাতায় কাজ করতে এসে ছোট্ট মিনির মধ্যে যার মেয়েকে খুঁজে পায়, সেখানে কোনো ধর্ম বাদ মানেনি। কাবুলিওয়ালা রহমত যখন মিনিকে দেখতে পায়, সে কোনো হিন্দু মেয়েকে দেখতে পায়নি। হুমায়ুন আহমেদ যখন গৌরাঙ্গ দাসের কথা লেখে, সেখানে কোনো হিন্দু বাবাকে দেখতে পায়নি। একজন বাবা তার মেয়েকে হারিয়েছে, তার পরিবারকে হারিয়েছে, সেই ব্যথাটা হুমায়ুন আহমেদের লেখার মধ্যে দিয়ে উঠে এসছে। জোছনা ও জননীর গল্পে কোনো হিন্দু মুসলমানের কাহিনী নেই। সেখানে বাঙালির অত্যাচারিত হওয়ার কথা আছে। মোহিতদা বাঙালির ডেফিনিশন খুঁজছিলেন, হুমায়ুন আহমেদ কোনো ডেফিনিশন খোঁজেননি। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কোনো ডেফিনিশন খোঁজেননি। কাবুলিওয়ালা একজন বাবা ছিল, রহমত একজন বাবা ছিল, মিনি ছিল। গোটা বিশ্ব জুড়ে যে মেয়েদের দেখার জন্য বাবাদের বুক আকুলি বিকুলি করে, তার প্রতিভু। একইভাবে গৌরাঙ্গ দাস ও দেশের কোনো হিন্দু ছিল না, সেই লক্ষ লক্ষ বাবাদের একজন ছিল, যারা ওই খান সেনাদের হানায় তার পরিবারকে হারিয়েছে, তাদের মেয়েকে হারিয়েছে। যে মেয়েকে সে আর কোনো দিন দেখতে পাবে না, যে মেয়ে কোনো দিন তার পিঠে পিঠ থেকে আর গল্প করবে না। এই গল্পের মধ্যে কোথায় আপনি হিন্দু মুসলমান খুঁজে পাচ্ছেন? এই ঘটনার মধ্যে কোথায় আপনি হিন্দু মুসলমান খুঁজে পাচ্ছেন? মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা শুধু বাংলাদেশের কোনো মুসলমানের চেতনা, কোনো হিন্দুর চেতনা, বৌদ্ধ খ্রিস্টানের চেতনা নয়। সেই সময় এপার বাংলা উদ্বেলিত হয়েছিল। বাবা কাকাদের কাছে শুনেছি সেই সময় তারা জেগে থাকতেন, ঠাকুরদারা জেগে থাকতেন, দাদুরা জেগে থাকতেন এটা জানার জন্য বাংলাদেশে কি হচ্ছে। কারণ বিশ্বজুড়ে যত বাঙালি আছে, এক জাতি এক প্রাণ, সে হিন্দু হোক বা মুসলমান। সেই জাতিকে আজকে হিন্দু মুসলমানে ভাঙার কাজ ওপার বাংলায় যেমন কেউ কেউ করছেন, এপার বাংলায় বা এপার ভারতেও একই প্রজেক্ট চলছে, একই প্রজেক্ট চলছে। যুদ্ধ জিগির তোলা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, এই তথ্যের কথা বলা হচ্ছে, এই অভিযোগ উঠছে। সন্দেহ নেই যে গোটাটা মিথ্যে হতে পারে না, কিন্তু আক্রান্ত একমাত্র হিন্দুরা নয়। সেখানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা তৌহিদি জনতা নয়, যারা হয়তো সুফি দর্শনে বিশ্বাসী, তাদের মাজার ভাঙা হচ্ছে, লালন মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, বাউলদের আখড়া ভেঙে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ পন্থী বহু মুসলমান মানুষকে খুন করা হয়েছে। এমন তো নয় যে সেখানে শুধুমাত্র হিন্দু বলেই বেছে বেছে মারা হচ্ছে, বাকি যারা সবাই মুসলমান সবাই খুব ভালো থাকছেন তা তো নয়। এবং সেখানে সবাই মিলে হিন্দুদের মারার জন্য উঠে পড়ে লেগেছে, এটাও একদমই নয়। আমরা দেখেছি স্পষ্ট, ফারহাদ মাজার, বাংলাদেশের যিনি বিখ্যাত দার্শনিক, আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগ সরকারের চোখে চোখ রেখে কথা বলতেন, সেই ফারহাদ মাজার মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলছেন। তার সঙ্গে তার ছবি আছে, আলিঙ্গনাবদ্ধ ছবি। সেখানে কোনো হিন্দু মুসলমান ছিল না, সেখানে দুই বাঙালি ছিল, দুই মানুষ ছিল। আমি নিশ্চিত যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত বছর ধরে রয়েছে, যে বাংলাদেশ শাহবাগ আন্দোলন দেখেছে, সেই বাংলাদেশ এত সহজে মৌলবাদীদের কাছে হারতে পারে না। ওপারের মৌলবাদীরা যেমন যুদ্ধ জিগির তুলছেন, এপারের মৌলবাদীরাও একই কাজ করছেন, যুদ্ধ জিগির তুলছেন। তাদের হিন্দুদের কোনো ব্যথা নেই,
কোনো ভুল করবেন না, এরা হিন্দুদের জন্য ভাবে না, এরা কারো জন্য ভাবে না, এরা একটাই কাজ, বিদ্বেষ ছড়াও, ঘৃণা ছড়াও। এবং এই যুদ্ধের কথা, বাংলাদেশের কথা বলতে মনে পড়ে ক্যাসিয়াস ক্লে বা বলা ভালো মোহাম্মদ আলীর কথা। দেখুন সেই ভিয়েতনাম যুদ্ধ, এই মোহাম্মদ আলী বলেছিলেন আমি যাব না, তার প্রফেশনাল বক্সিং লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল। যারা ক্যান্সেল করেছিলেন দুনিয়া তাদের ভুলে গেছে, মোহাম্মদ আলীকে মনে রেখেছে। কারণ তিনি দাঁড়িয়ে বলেছিলেন ওই ভিয়েতনামের যারা রয়েছেন তারা আমার শত্রু নয়, নো ভিয়েতকংস আর মাই এনিমিজ। তিনি যুদ্ধে যাননি, জেলে গেছিলেন কিন্তু যুদ্ধে যাননি। পৃথিবী তাকে মনে রেখেছে, ইতিহাস তাকে মনে রেখেছে। ইতিহাস মনে রেখেছে আর এক 15ই আগস্টকে, 1969 সালের উডস্টক। বৃষ্টি পড়ছে, অঝরে বৃষ্টি, তার মধ্যে জিমি হেন্ড্রিক্স গিটার হাতে গান বাজাচ্ছেন, যুদ্ধবিরোধী গান, এবং লক্ষ লক্ষ মানুষ সেই গানের সুরে, সেই গানের তালে নাচছেন। আমেরিকার মধ্যে দাঁড়িয়ে আমেরিকার ভিয়েতনাম আক্রমণের বিরোধিতা করছেন। এই যুদ্ধ বিরোধিতা সভ্য সমাজের অন্যতম চিহ্ন, যুদ্ধ জিগির নয়। সেই উডস্টকে রবিশঙ্কর বাজিয়েছেন। সেই উডস্টক থেকে শুরু করে পরবর্তীকালে যুদ্ধ বিরোধী যত লেখা, যত সিনেমা, যত কিছু হয়েছে, পৃথিবী তাদেরকে মনে রেখেছে, যুদ্ধবাজদের মনে রেখেছে মানবতার শত্রু হিসেবে। এই যুদ্ধবাজরা ধর্ম দেখিয়ে যুদ্ধ লাগাতে চায়। এই যুদ্ধবাজরা সংখ্যালঘু বলবে না, হিন্দু হিন্দু বলছে, যেন হিন্দুদের জন্য কত দরদ রয়েছে। অথচ সেই হিন্দুদের কেউ যখন সীমান্ত পেরিয়ে আসছেন, মাত্র গতকালের ঘটনা, ইস্কনের অনুগামী বলে তিনি, একটি বাচ্চা মেয়ে, তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে সীমান্ত পেরিয়ে চলে এসেছিল নাকি, তাকে তো গ্রেপ্তার করেছে। যদি হিন্দুদের জন্য এত দরদ থাকলে গ্রেপ্তার করলে কেন ভাই? আসল কাজ হিন্দুদের জন্য তাদের বুক কাঁপছে, বুক ব্যথা করছে, রাতে ঘুম হচ্ছে না, একদম নয়, একদম নয়। বাংলাদেশে যদি হিন্দু নিধন, হিন্দু নিপীড়ন বাড়তে থাকে, তাতে যত বেশি আনন্দ তাদের যারা নিপীড়ন করছে তারা পাবে, তার থেকে অনেক বেশি আনন্দ পাবে এপারে সেই মৌলবাদীরা। যে মৌলবাদীদের ওপারে সংখ্যালঘু হিন্দুদের জন্য এত কান্না, অথচ এপারে সংখ্যালঘু এক মহিলাকে যারা গণধর্ষণ করেছিল, তার 3 বছরের মেয়েকে দেওয়ালে আছড়ে আছড়ে খুন করেছিল, গোটা পরিবারকে খুন করেছিল, তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে মালা পরিয়ে ঢাক বাজিয়ে তাদের উল্লাস করেছে তারা। এদের কোনো দরদ নেই, এরা ভালোবাসতে জানে না, এরা মানুষের প্রতি এদের কোনো বিশ্বাস নেই, কোনো ভালোবাসা নেই, সে হিন্দু হোক আর যেই হোক। একটাই কাজ, শুধু বিদ্বেষ বাড়াও, ঘৃণা বাড়াও, মানুষে মানুষে বিভেদ তৈরি করো। ওপারে মন্দির ভাঙা নিয়ে এত চিন্তা, আর এপারে এই সময় কি চলছে? সেই বাবরি মসজিদ থেকে শুরু করে কাশী মথুরা হয় আজকে সম্বল পর্যন্ত, এবং উত্তরপ্রদেশে একটি 180 বছরের পুরনো মসজিদ আবার ভাঙা হয়েছে। আপনাদের এত দরদ নাকি? আপনাদের সংখ্যালঘুদের জন্য এত চিন্তা? ওপারে নিশ্চিতভাবে চিন্ময় প্রভুর আইনজীবী দিতে না পারা বাংলাদেশের জন্য লজ্জার। আর আমাদের এখানে এলাহাবাদ হাইকোর্টের এক জাজ বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ভারত চলবে হিন্দুদের কথায়, কাঠমোল্লাদের থেকে সাবধান। এটা গর্ব? ক্ষমতা থাকলে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রস্তাব আনুন, বিরোধীরা হয়তো আনবেন, বিজেপি এনে দেখাক, শাসক দল এনে দেখাক, সাহস নেই। কারণ আপনাদের আসলে কোনো দরদ নেই, কিন্তু আপনাদের ওপর আমার কোনো রাগও নেই। মাননীয় দর্শক, আপনাদের বলবো, এই বিদ্বেষের কারবারিদের প্রতি রাগ পোষণ করবেন না, এদের জন্য করুণা করুন। এরা একটাই জন্ম, পুরো জন্মটা কাটিয়ে দেয় স্রেফ ঘৃণা ছড়াতে, এরা কাউকে ভালোবাসতে পারলো না, এরা করুণার পাত্র। সারাদিন সারা রাত খালি ভেবে যাচ্ছে কিভাবে ঘৃণা ছড়াবো, এদের জন্য খারাপ লাগে। একটাই তো জীবন, বলতে তো পারতেন মেক লাভ নট ওয়ার, বলতে পারেন না। স্রেফ নতুন নতুন ফিকির, কিভাবে যুদ্ধ বাঁধাবো, কিভাবে দাঙ্গা বাঁধাবো। এইটুকু বলে শেষ করতে চাই যে এই বাংলাদেশে যা চলছে, যা আগামীতে কতদিন চলবে আমাদের জানা নেই, কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ জিতবে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ঠিক জিতবে, আমি নিশ্চিত। যারা 71-এর সময় খান সেনাদের হারাতে পেরেছিল, অবশ্যই ভারতের সেনাবাহিনীর সহায়তায়, তারা এত সহজে হারবে না। সেখানে ফারাদ মাজাররা রয়েছেন, সেখানে হুমায়ুন আহমেদের উত্তরসূরিরা রয়েছেন, তারা নিশ্চিত জিতবেন এবং জিতবো আমরাও। হারবে বিদ্বেষের কারবারিরা, জিতবে ভালোবাসা, জিতবে দুই বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ অনির্বাণ। অনির্বাণ অসাধারণ একটা শুরু করলো হুমায়ুন আহমেদের লেখায়, সেই গৌরাঙ্গ দাস
তার মেয়েকে মশার গল্প শোনাচ্ছিলেন। আমার মনে পড়ে যাচ্ছিল শঙ্খ ঘোষের সেই অসাধারণ বইটা ইছামতির মশা, যেখানে দুটো ছোট্ট ছেলের সঙ্গে শঙ্খ ঘোষের দেখা হয়েছে। ঘটনাচক্রে তাদের একজনের নাম সুমন দে। সেই ছেলেটা শঙ্খবাবুকে বলছেন যে আমরা বাঙালি নই, আমরা হিন্দু। লক্ষ্য করুন, ঠিক যেমনভাবে সীমান্তের এপারে ওরা বাঙালি নয়, ওরা মুসলমান, এই রকম ভাবনা আছে। সীমান্তের ওই পারে কি তীব্র দুটো ক্লাস 4-এর ছেলে, তারা বলছে আমরা বাঙালি নই, আমরা হিন্দু। আমার গৌরাঙ্গ দাসের কথা শুনে শিবনারায়ণ দাসের কথা মনে পড়ে যাচ্ছিল। আজকের বাংলাদেশের যে জাতীয় পতাকা তার ডিজাইন করেছিলেন, কিন্তু তাকে সেই যোগ্য কৃতিত্ব দেয়া হলো না। যথার্থ বলেছে অনির্বাণ যে একেবারে যারা মৌলবাদী তারা যে ধর্মেরই হোক, হিন্দু ধর্মের এবং মুসলমান ধর্মের মৌলবাদীরা সমানভাবে বিপজ্জনক আমাদের এই রাষ্ট্র অথবা যে কোনো রাষ্ট্রের পক্ষে। কিন্তু ভাবুন, আজকে মুর্শিদাবাদে তৃণমূলের বিধায়ক বলছেন যে বাবরি মসজিদ তৈরি করতে হবে, সঙ্গে সঙ্গে পাল্টা এলো রাম মন্দির তৈরি করতে হবে। অর্থাৎ মুর্শিদাবাদে হাত শক্ত হলো মৌলবাদীদের, একদিকে বাবরি মসজিদ আর একদিকে রাম মন্দির। আবার অশান্ত করতে হবে তাহলে মুর্শিদাবাদকে, এই প্রশ্নটা উঠবেই। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে একমত যে বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণের মূল দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় সরকারের। কোনো রাজ্য সরকারেরই তাতে বিরাট কোনো ভূমিকা থাকতে পারে না। কিন্তু এইখানে আমার প্রশ্ন যে অতীতে এই বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস কি সবসময় নীরবতার পথ অনুসরণ করেছে, নরেন্দ্র মোদীর হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, নাকি নিজেদের বক্তব্য জোর গলায় পেশ করেছে? ধরুন 2018 সাল এনআরসি বিতর্কে বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন, কোট আনকোট, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক। বাংলাদেশি বলে সবাইকে হটিয়ে দেওয়া যায় নাকি? বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদী রাষ্ট্র নয়, যা করা হচ্ছে তাতে বাংলাদেশের অপমান হচ্ছে। অর্থাৎ সিএ বা এনআরসির ক্ষেত্রে কেন্দ্র সরকার শেষ কথা, তৃণমূল তো মুখ বুজে এই কথা মেনে নেয়নি, সরব প্রতিবাদ করেছে, নিজেদের বক্তব্য রেখেছে। তাহলে আজ বাংলাদেশের হিন্দু নিগ্রহের বিরুদ্ধে কেন তৃণমূল পথে নামতে পারছে না? কেন বিধানসভায় অন্তত একটা নিন্দা প্রস্তাব আনা যাচ্ছে না? কেন একটা সর্বদলীয় বৈঠক ডেকে দলমত নির্বিশেষে বাংলাদেশের ঘটনাগুলোর প্রতিবাদ জানানো যাচ্ছে না? সিএ এনআরসির বিরোধিতায় রাজ্য বিধানসভায় এই তৃণমূলই তো প্রতীকী প্রস্তাব পাশ করিয়েছিল। সেই প্রোঅ্যাক্টিভ রোল আজ কোথায়? কাজেই বাংলাদেশ ইস্যুতে যা অনায়াসে করা যায় তা না করে এখন পুরোটা কেন্দ্রের ঘাড়ে চাপালে চলবে কেন? যাই হোক, আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। নমস্কার। এর আগে আমার দুজন বক্তার কথা আপনারা শুনলেন এবং আরও অনেকে বলবেন। আমি চেষ্টা করব যা যা বলা হয়েছে যতটা পারি কোনো রকম পুনরাবৃত্তি না করে এবং বিষয়ের মূল স্রোতে থেকে নিজের মতো করে কিছু বলা। আজকের বিষয়, ওপারে হিন্দু কাঁধে মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে রাজনীতি শেখে রুটি। আজকে শেষের পংক্তিটা দিয়ে শুরু করি। দেখুন, রুটি শেখার জন্য একটা আগুন দরকার। এবার দুঃখের ব্যাপার এই যে বাংলাদেশ তার জন্মের অনেক আগে, মানে যে জায়গাটাকে আমরা আগে পূর্ব পাকিস্তান বলে জানতাম, সেখানে কিন্তু আগুন জ্বলেই আসছে। কখনো জিন্নার জবরদস্তি কোটি কোটি বাঙালির ওপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিদ্রোহের আগুন, কখনো আওয়ামী লীগের বিপুল জনসংখ্যা হওয়া সত্ত্বেও পাঞ্জাবি মনোবাদের মানুষেরা সেই নির্বাচনের ফলাফল না মেলে তাদের সাথে ক্ষমতায় না বসতে দিয়ে তাদের যে ক্ষোভের আগুন, কখনো স্বাধীনতা যুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের এবং সাধারণ বাংলাদেশিদের সবার বিদ্রোহের আগুন। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি কখনো তাদের রাষ্ট্রনেতারা একের পর এক হত্যা হয়েছেন, তাদের রাষ্ট্রনেতাদের হত্যা হয়েছে, এবং সেই আগুন এবং সামরিক অভ্যুত্থানের আগুন, এই আগুনগুলোর কোনোটাই কিন্তু ভারতবর্ষ লাগায়নি। বিলি জোয়েলের সেই বিখ্যাত গান নিয়ে বলতে হয়, উই ডিড নট স্টার্ট দ্য ফায়ার, ইট ওয়াজ অলরেডি বার্নিং। এবার এই যে হালে যে আগুনটা বাংলাদেশে লেগেছে, যার ব্যাপারে আমাদের আজকের বিষয় যে রুটি শেখা হচ্ছে, রাজনৈতিক রুটি, সেই আগুনটা শুরু হয় একটা ছাত্র আন্দোলন দিয়ে। কিছু বৈষম্য, কিছু কোটা সিস্টেমের বিরুদ্ধে, এবং সেটা জ্বলতে জ্বলতে এখন
একটা দাবানল হয়ে এমন জায়গায় পৌঁছেছে যে ভারত এবং বাংলাদেশে ইট এবং পাটকেল ছোড়া হচ্ছে এবং অনেক রাজনীতিও হচ্ছে। এবং আর কিছুদিন এই আগুনটা চললে এর লেলিহান শিখাতে বিশ্বের তাবর তাবর দেশ কিন্তু তাদের রুটি সেঁকবে। কেউ তাদের সামরিক ঘাঁটি তৈরি করবার জন্য জমির দাবিতে রুটি সেঁকবে, কোনো দেশ অর্থনীতিতে একটু নিষ্কৃতি দেওয়ার জন্য বাংলাদেশকে একটা অর্থনৈতিক উপনিবেশ গড়বার রুটি সেঁকবে। আবার অনেকগুলো বড় বড় দেশ হয়তো নেহাত তাদের যুদ্ধ সামগ্রী বিক্রি করবার রুটিটাও সেঁকবে। এই মুহূর্তে বাংলাদেশে যারা ক্ষমতা দখলের আসরে আছেন তাদের সবাই কিন্তু একটা স্বল্প মেয়াদী দৃষ্টিকোণ থেকে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করবার পরে আওয়ামী লীগ ভার্চুয়ালি জমি ছেড়ে দেয় এবং সেই জমিটা অতি দ্রুত জামাত দখল করে নেয় এবং বাংলাদেশের সমস্ত শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, পুলিশ এবং ছাত্র এবং মিডিয়াতে তারা তাদের আধিপত্য গড়ে। এবং তারা এটা জানে জামাত যে তাদের যে ইচ্ছা সেটা যদি কার্যকরী করতে হয় তাদের শাসনে থাকতে হবে এবং শাসনে তারা বেশি দিন থাকতে পারবে না নির্বাচন না করে। এবার নির্বাচন তো একটা হবে, তো এইবার নির্বাচনে আপনারা দেখবেন কখনো একটা ভালো যদি কোনো ইস্যু থাকে তাহলে নির্বাচনটাতে অনেক মানুষের ভোট একসাথে কুড়িয়ে নেওয়া যায়। যেমন এক সময় ভারতেও ইস্যু বেস নির্বাচন হতো, এখনও হয়। যেমন এক সময় আমরা শুনেছি জয় জওয়ান জয় কিষাণ, তারপরে শুনেছি গরিবি হটাও। তেমনি আজকে বাংলাদেশের নির্বাচন ইস্যু যেটা জামাত ঠিক করে দেয় সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। এবার যখন এই ইস্যুতে পরপর তারা বক্তৃতা দিতে শুরু করেছে, নরম গরম আওয়াজ আসছে, তখন বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম পার্টি বিএনপি তারাও শুরু করে দেয়। তাদের নেতারা ভারতের পণ্য পোড়াচ্ছে রাস্তায় এবং তাদের নেতারা কাউকে ছাড়ছে না ভারতবর্ষে এবং তারাও এই ব্যাপারে একটা কম্পিটিশন দিতে শুরু করে দেয়। যে যত গড় লোকরাবে এখন দেখা যাচ্ছে সে তত বেশি ভোট গোটাতে পারবে। তবে এইটা কিন্তু ভারত বিদ্বেষের রাজনীতি আমাদের আশেপাশে খুব নতুন না। অনেক বছর আগে নেপালে এই ভারত বিদ্বেষের রাজনীতির হাত ধরেই সরকার বদল হয় এবং হালে আজকে মালদ্বীপসের যে সরকার সেই দেশের সরকার ক্ষমতায় আসে ইন্ডিয়া আউট থিওরিতে পালে হাওয়া দিয়ে। এবার আসি মৌলবাদের কথায়। দেখুন, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে বাংলাদেশে হিন্দুরা দাঁড়িয়ে মার খাচ্ছে, মন্দির ধ্বংস হচ্ছে, তবে এটা ব্যতিক্রম কিছু না। আপনি যদি দেখেন উগ্র চরমপন্থী মৌলবাদীদের এটাই রীতি। আমরা আগে এই ঘটনা ঘটতে দেখেছি পাকিস্তানে, আফগানিস্তানে এবং হালে সিরিয়াতেও। এবং প্রধানমন্ত্রীদের দেশ ত্যাগ এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেখানেও হয়েছে। আপনি আফগানিস্তানে কোনো গির্জা বা মন্দির সেরকমভাবে দেখবেন না। পাকিস্তানে মন্দির এবং গুরুদ্বারা অনেক ধ্বংস হয়েছে এবং এখন সেটা বামিয়ান বুদ্ধ হবে না গুরুদ্বারা হবে না ইসকনের মন্দির হবে সেটা মৌলবাদীদের উপর নির্ভর করে, বাট ট্রেন্ডটা একই রকমের মোটামুটি থেকে যায়। এবং এরা যে কেউ ইতিহাস মানতে চায় সেটাও না, ভূগোলও মানতে চায় না। ভৌগোলিক কিছু বাধ্যবাধকতা থাকে একটা দেশের, সেটা মানতে চাইছে না। জানি না এর পরিণতি কোথায় হবে। এবার মৌলবাদীরা থেকে হুমকি দিয়ে যাচ্ছে। কেউ বলছে যে ত্রিপুরা দখল করে নেবে, কেউ বলছে নর্থ ইস্টার্ন আমাদের উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য দখল করে নেবে, কেউ কলকাতায় পৌঁছে যাবারও হুমকি দিয়ে যাচ্ছে। কোথা থেকে আসে? এবং দেখা যাচ্ছে টিভির পর্দায় যে একজন মানুষ উগ্রভাবে এই বক্তৃতাগুলো দিচ্ছে এবং কিছু তার সমর্থক পিছন থেকে ভেড়ার পালের মতো ম্যামা করে ডাকছে। এইরকমভাবে কিছু হয়। এই কনফিডেন্স আসছে কোথার থেকে? আপনাদের চীন আর আমেরিকা আসবে আপনাদের হাত ধরতে মনে হয়? আচ্ছা, আগের বার কি এসছিল 1971-এর সময়? কেউ আসেনি তো, এবারেও আসবে না। তখন তো আমেরিকা ভারতের প্রায় 70 দেশ ছিল। আর এখন আমি আপনাদের একটা কথা বলি যে এই বছরে ভারতের সাথে আমেরিকার একটা ডিফেন্স ডিল হয়েছে যাতে ভারত আমেরিকাকে $24 বিলিয়ন US ডলার দেবে কিছু ডিফেন্স সামগ্রী কেনবার জন্য। বাংলাদেশি টাকায় কটা শূন্য পরে যদি আপনারা হিসাব করেন বুঝতে পারবেন যে এই পকেট যাদের থাকে
তাদের সঙ্গে কোনো সভ্য দেশ বিরুদ্ধাচরণ করে না, এবং এটা সম্ভবও হবে না। তাহলে কে আসবে? হ্যাঁ, পাকিস্তান আসবে। ভালো কথা, তারা তো আগেও এসছিল। যখন 1971 লড়াই হয়েছিল, ভারতীয় সেনাবাহিনী একসাথে হিলি, খুলনা, ছাম, জড়িয়া, লোঙ্গেওয়ালা একসাথে হ্যান্ডেল করেছিল। কি হয়েছিল সেই যুদ্ধের ইতিহাস আবার দেখে নেবেন, অনেক সিনেমা আছে, অনেক ইতিহাসের বই আছে, পড়ে নেবেন। এবার এই যে এরা ইতিহাসের বিস্মৃতি ভারতীয় সেনাদের প্রতি একেবারে কোনো রকম কথা না বলে তাদের সেনা অধিকারীরা বলছে তারা নাকি কলকাতায় পৌঁছে যাবেন, এবং সেই নিয়ে আমরা টিভিতে হাসাহাসিও শুনছি। এই নিয়ে আমার আগের দুজন বক্তা হুমায়ুন আহমেদের নাম নিয়েছে, তো আমি সোজাসুজি এই অনির্বাণ আপনি যেটা বললেন জ্যোৎস্না ও জননীর গল্প, তাতে হুমায়ুন আহমেদ বইয়ের শুরুতে মুখবন্ধে লিখছেন, ভারতীয় সেনাবাহিনীকে ছোট করে দেখানোর একটি প্রবণতা আমাদের আছে। আজ থেকে 50 বছর পর কেউ যদি বাংলাদেশে প্রকাশিত মুক্তিযুদ্ধের সম্বন্ধে ধারণা করতে যায়, তাহলে তারা ভারতীয় সেনাবাহিনীর বিষয়ে কিছুই জানতে পারবে না। লেখকরা হয়তো ভেবেছেন এতে আমাদের মুক্তিযোদ্ধাদের গৌরবহানি হবে। ঋণ স্বীকারে অগৌরবের কিছু নেই। মহান জাতি, মহান মানুষ ঋণ স্বীকার করে। আমি আমার এই বইতে বাংলাদেশের স্বাধীনতার জন্য যেসব ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন তাদের একটা তালিকা দিতে চেয়েছিলাম, যাতে পাঠকরা এই দীর্ঘ তালিকা পড়ে একবার শুধু বলেন, আহারে। তালিকা শেষ পর্যন্ত দিলামই না, কারণ তাতে বইয়ের পৃষ্ঠা সংখ্যা আরও 100 বেড়ে যেত। আনকোট। হুমায়ুন আহমেদ আক্ষেপ কোথায় জানেন? যে হুমায়ুন আহমেদ বলেছিলেন 50 বছর পরে। এই বই ছাপা হয় 2004 সালে, আজকে 2024 সাল। 20 বছরের মধ্যেই তারা তাদের নিজের ইতিহাস ভুলে গেছে। ভারতের সেনাবাহিনীর যুদ্ধে জয়ের ইতিহাস ভুলে গেছে। সব কিছু ভুলে গিয়ে তারা আস্ফালন আর স্পর্ধা দেখে যাচ্ছে। একটা বাংলাদেশের নাগরিকদের অধিকাংশ লোক কিন্তু তারা এই মৌলবাদী ঘটনাগুলো চায় না, সেটা আমি মানি, কিন্তু তাদের এখন কিছু বলবার উপায় নেই, তারা ভয় আছে। এবং আমি যে প্রশ্ন করতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, আচ্ছা, ভারতবর্ষ কি আপনাদের দুর্গতির সমস্ত কারণ? আপনারা আপনাদের যে মহান ক্ষমতা সেটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন না কেন? কেন মাইক্রোসফট, গুগল বা ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে না কোনো বাংলাদেশ বংশোদ্ভূত কেউ? কেন মহাকাশে সুনিতা উইলিয়ামসের মতো বাংলাদেশি কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না? কেন আপনারা বিশ্বকাপ ওয়ার্ল্ড ক্রিকেট জিতে নিচ্ছেন না? অনেক বছর তো অলিম্পিকে পার্টিসিপেট করছেন, কেন ছিনিয়ে আনছেন না 10-12টা অলিম্পিকের মেডেল? অলিম্পিকে আস্ফালন এবং আস্পর্ধার কোনো মেডেল নেই, না হলে সোনা, রূপো, ব্রোঞ্জ আপনারা 3টেই পেয়ে যেতেন। ভারতকে দোষারোপ করে আর কতদিন চালাবেন? প্রধানমন্ত্রীকে তাড়িয়েছেন ভালো কথা, কিন্তু তার অন্তর্বাসের নিয়ে যে নাচটা করেছেন টিভি পর্দাতে, সেটা কি ভারতবর্ষ থেকে শিখেছিলেন? আমার মনে হয়, আমি আশা রাখি যে আপনাদের মধ্যে একটু সুমতি আসবে। এই অন্য ধর্মের লোকেদের পেটানো, বিচার ব্যবস্থাকে অগ্রাহ্য করে গণধোলাইয়ের নিদান দেওয়া, এইগুলোর থেকে দূরে আসুন। চীন আসবে না আপনাদেরকে সাহায্য করতে। গালোয়ান খুব বেশি দিন হয়নি, তারা জানে। আমেরিকাও আসবে না, লিখে দিলাম। এবং এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদের 2টো আছে, এক একটাতে 35টা করে যুদ্ধজাহাজ থাকে। 70টা যুদ্ধজাহাজ নিয়ে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার যদি বঙ্গোপসাগরে এবং আমাদের ভারত মহাসাগরে তাণ্ডব করে বেড়ায়, আপনারা যদি যুদ্ধ লাগিয়ে দেন, ভাবেন কোনো বাণিজ্যিক জাহাজ আপনাদের আসবে কিছু দিতে? কোন মূর্খের স্বর্গে আপনারা বাস করছেন? তবে এতে কয়েকটা ইতিবাচক দিক আছে। সেটা হচ্ছে, ভারত যে ধৈর্যের পরীক্ষা দেখাচ্ছে, এত উস্কানিতেও কোনো রকম যুদ্ধ ব্যাপারটা এখনও অবধি ভারতবর্ষের সর্বোচ্চ স্তর থেকে আসেনি, সেটা ভারতবর্ষের জন্য একটা সুদিক। আরেকটা দিক কি হচ্ছে জানেন? যে যারা অন্যান্য বিশ্বের বড় বড় দেশগুলো, তারা কিন্তু দেখে রাখছে যে যারা আপনাদের হেল্প করেছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল, তারা দেখে রাখছে যে তাদের সেই হাতে আপনারা কেমন কামড় দিচ্ছেন। তাই জন্য বেশিরভাগ বিশ্বের দেশগুলো চুপ আছে, উন্নত ইসলামিক দেশগুলো চুপ আছে। আপনারা আপনাদের দেশে মন্দির ধ্বংস করছেন, এবং আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রী গিয়ে আবুধাবিতে মন্দির উদ্বোধন করছেন। তারাও তো ইসলাম করে। তাদের কাছে আপনাদের কি স্ট্যাটাস আমরা জানি, আমি এই দেশগুলোতে দেখেছি। এবং আমি বলছি আপনাকে, পাকিস্তানের কাছেও আপনাদের কি স্ট্যাটাস একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে, সেটাও আমি ব্যক্তিগতভাবে জানি। এই নিয়ে বেশি কিছু বলতে চাই না। সুমন শামসুর রহমানের নাম বলেছেন, আমি শেষ করব তার একটা ছোট্ট উক্তি দিয়ে।
স্বাধীনতা তুমি রবি ঠাকুর, অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাকলা চুরের বাবরি দোলান। আমি ঈশ্বর, যিশু, ওয়াহেগুরুকে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া মানি, আপনাদের সুবুদ্ধি আসুক, সুমতি আসুক, আপনারা শান্তিতে থাকুন, ভারতবর্ষের থেকে দূরে থাকুন, কিন্তু উন্নতি করুন জীবনে। না হলে কোনো একদিন হয়তো ভারতবর্ষের ধৈর্যচ্যুতি হবে, তখন আপনাদের ইতিহাস এবং ভূগোল দুটোই কিন্তু শেষ হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। একটা চমৎকার ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেবাশিসদা শুরু করলেন যে আগুনটা যদি বেশ কিছুদিন জ্বলে তাহলে বিশ্বের বহু বড় দেশ তাদের রুটি সেঁকবে, যেমন আমেরিকা কূটনৈতিক স্বার্থে, চীন অর্থনৈতিক স্বার্থে, পাকিস্তান তার ভারত বিদ্বেষের স্বার্থে। এবং সবথেকে আমাদের কাছে যেটা আশঙ্কার সেটা হলো স্বাধীন বাংলাদেশের ইতিহাস মুছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যেন আবার আরেকটা ইসলামিক পূর্ব পাকিস্তান তৈরির চেষ্টা শুরু হয়ে গেছে আজকের বাংলাদেশে। একেবারে সাম্প্রতিক কয়েকটা উদাহরণ রাখি। 1, 1971 সালের পর প্রথমবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ ঢুকেছে। 2, বাংলাদেশ বেতারে উর্দু অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণা করা হয়েছে। 3, ইউনূস সরকার পাকিস্তানিদের ভিসার নিয়ম শিথিল করেছে আর উল্টো দিকে ভারতীয়দের ভিসা নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করা হয়েছে। 4, ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালিত হচ্ছে। 5, বাংলাদেশের বিশিষ্টদের একাংশ শুধু যে পাকিস্তানকে সবথেকে নির্ভরযোগ্য বন্ধু ভাবছে তাই নয়, 71 সালের বাংলাদেশের স্বাধীনতাকে পাকিস্তানকে ভাঙার জন্য ভারতের চক্রান্ত বলে প্রকাশ্যে অভিহিত করছে। ভাবুন, আগামী সোমবার 16ই ডিসেম্বর আদৌ সেই দেশে বিজয় উৎসব পালিত হবে কি না কেউ জানে না। আর কোন পাকিস্তান? ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী যে পাকিস্তানের সেনা মুক্তিযুদ্ধের সময় কমপক্ষে 4,68,000 মহিলার ওপর চরম নির্যাতন করেছিল, সেই সময় প্রকাশিত টাইম ম্যাগাজিনে সাংবাদিক ড্যান কলিন যার ভয়ঙ্কর বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। এর পাশে রাখুন জেনোসাইড শিরোনামে পাকিস্তানি সেনার গণহত্যা সে গা শিউরে ওঠার মতো বিবরণ যা প্রকাশিত হয় লন্ডনের কিংবদন্তি সম্পাদক হ্যারাল্ড ইভান্সের দ্য সানডে টাইমস পত্রিকায়। আর আজ ভাবুন, যে পাকিস্তান বাংলাদেশের শেকড়টাই উপড়ে ফেলতে চেয়েছিল সেই পাকিস্তানকেই বন্ধু বলে কাছে টেনে নিতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার। আমার পরের বক্তা বাকিবিল্লাহ মোল্লা, সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি, এবং তাঁরা গত রবিবার সাংবাদিক সম্মেলন করে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নে তীব্র নিন্দা করছেন তারা। এবার শুনবো তার কথা। সর্বপ্রথমে আমি এবিপি আনন্দর আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সুমন দাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তার সাথে সাথে এবিপি আনন্দ সমস্ত দর্শক যারা রয়েছে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকের এই যে অনুষ্ঠানে এসেছি, আমাদের পূর্বের বক্তাদের মুখ থেকে আপনারা শুনেছেন বিভিন্ন তত্ত্বভিত্তিক আলোচনা। আমি কয়েকটি কথা বলবো। তার মধ্যে প্রথম কথা, সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেখানকার সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা। আজ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, সেটা যেমন নিন্দার, তার সাথে সাথে আমাদের এই মহান ভারতবর্ষে যেখানেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় সেটাও আমাদের কাছে চরম নিন্দার। আমাদের পবিত্র ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের। আমাদের প্রফেক্টের একটা বাণী আছে, আমাদের প্রফেক্ট বলেছেন যদি কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি সংখ্যালঘু অমুসলিমদের উপরে কোনো আক্রমণ বা অত্যাচার চালানো হয়, আমরা যেদিন বলি যে শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিন, আমাদের প্রফেক্ট বলেছেন সংখ্যালঘু অমুসলিমদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে আমি স্রষ্টার কাছে মামলা দায়ের করব। এর দ্বারা প্রমাণিত হয় ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপরে আক্রমণ কোনো দিন বরদাস্ত করে না। আজকের অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকের কাছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক আবেদন করব যে আমরা যারা ভারতবর্ষে আছি, বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে মিডিয়ার মাধ্যমে যে আমরা দেখছি, সেটা আমরা নিন্দা জানাচ্ছি। সেটা শুধু
এখানকার সংখ্যাগুরু যারা রয়েছে অর্থাৎ আমার হিন্দু ভাইয়েরা সেই আন্দোলনের সাথে যেমন সরাসরি যুক্ত আছে, আমরাও কিন্তু এটা তীব্র নিন্দা জানাচ্ছি। গত 4 ডিসেম্বর 2024 আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একটা চিঠি দিয়ে জানিয়েছি যে ইসলাম আমাদেরকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য শেখায়। ইসলাম ধর্ম অশান্তিকে কখনো পছন্দ করে না। তাই অবিলম্বে বাংলাদেশি সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। তার সাথে সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, কারণ এটা তাঁর দায়িত্ব, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান। সেখানকার সংখ্যালঘুরা তাদের উপরে যে নির্যাতন যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি সেটা বন্ধ হয়ে ওখানে অবিলম্বে দ্রুততার সাথে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে সরকারকে এখানে উদ্যোগ নিতে হবে। আমি আপনাদের কাছে এই যে ভারতবর্ষে আমরা বসবাস করছি, ভারতবর্ষে আমরা এখানে 130 কোটির বেশি মানুষ আছে। এখানকার সংখ্যাগুরু যারা রয়েছে তাদের দায়িত্ব যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, বড় ভাই হিসাবে সংখ্যাগুরু তাদের দায়িত্ব ছোট ভাই সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা দেওয়া। তাই আজকের এই এবিপি আনন্দর এই যুক্তিতর্ক অনুষ্ঠানে আমি এসেছি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আমরা ওখানে যদি হিন্দুরা আক্রমণিত হয় তাদের বিরুদ্ধে আমরা এখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করব। তার সাথে সাথে এখানে যখন মুসলিমরা অত্যাচারিত হয়, এখানে হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে প্রতিবাদ করব। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের বাংলা। আমরা ভারতের প্রধানমন্ত্রীর কাছে আশা করি যে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে অন্তত কিছু বক্তব্য রাখুন, এটা আমরা আশা করছি। আর আমরা যে বাংলায় বসবাস করছি, এই বাংলায় আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে মিলে মিশে একসাথে আমরা বসবাস করছি। আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আমরা ধর্মের ভিত্তিতে আমরা হিন্দু মুসলিম আমরা ভাগ করব না। আমরা সংখ্যাগুরু আর সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এই জন্য আমরা গলা ফাটাবো। এখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ধন্যবাদ একেবারে স্পষ্ট ভাষায় বলার জন্য যে ইসলাম ধর্ম সংখ্যালঘুদের ওপর আক্রমণকে অনুমোদন দেয় না। ইসলাম ধর্ম শান্তি এবং সৌভ্রাতৃত্ব শেখায়। আমি বলছি যে উনি শুরু করেছেন যে রাষ্ট্রের দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভালোভাবে থাকাকে সুনিশ্চিত করা। আমি বলবো রাষ্ট্রের দায়িত্ব তো বটেই, সংখ্যাগুরুদের দায়িত্ব পাশাপাশি। ঠিক যে কারণে যখন কোনো ঘটনা ঘটে আমাদের এই রাজ্যে বা এই রাজ্যের বাইরে আমরা বারবার তুলে ধরি, যখন এই রাজ্যে রিজওয়ানুর কিংবা আনিস খানের ওপর ঘটনা ঘটে আমাদের মনে হয় যে রাষ্ট্রশক্তির চাকার তলায় তারা পিষ্ট হচ্ছে। তার ধর্ম, তার আর্থিক পরিস্থিতি আমরা দেখার প্রয়োজন মনে করি না। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে ভারতবর্ষের স্পিরিট। দেখুন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে শুধু এখন নয়, বারবার কিন্তু হিন্দু বিদ্বেষকে রাজনৈতিক পুঁজি করা হয়েছে। আমি পরপর কয়েকটা উদাহরণ দিই। 1991 সালের সাধারণ নির্বাচন, সেখানে বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রচারে গিয়ে বলতেন, কোট আনকোট বলছি, আমাদের ভোট না দিলে বাংলাদেশে মসজিদে আজান আর শোনা যাবে না, দেশে শুধু উলুধ্বনি আর কাঁসর ঘণ্টা শোনা যাবে। আবার আওয়ামী লীগের আমলে দেখুন, শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, খানিকক্ষণ আগেই মহিদ্দা যে উল্লেখ করছিলেন অধ্যাপক আবুল বরকতের সেই গবেষণা দেখাচ্ছে যে প্রচুর হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল 2001 থেকে 2012 সাল পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের দুই আমলেই প্রতিদিন গড়ে 674 জন হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। অথচ শেখ হাসিনা বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করতেন। 1999 সালের জানুয়ারি মাসের একটা ঘটনা আপনাদের সামনে রাখি। পশ্চিমবঙ্গ সফরে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে বৈঠকে বসেছেন শেখ হাসিনা। জ্যোতিবাবু সরাসরি তাকে বললেন যে দেখুন, যেভাবে বাংলাদেশ থেকে রোজ বৈধ কাগজপত্র ছাড়া দলে দলে লোক ভারতে ঢুকছেন, সেটা আমাদের অর্থনীতির পক্ষে একটা বিরাট বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এই অনুপ্রবেশের ধাক্কাটা পশ্চিমবঙ্গকেই বেশি সইতে হচ্ছে। উত্তরে সেদিন শেখ হাসিনা কি বলেছিলেন জানেন?
সত্যটাকে সম্পূর্ণ অস্বীকার করে সেদিন হাসিনা বলেন, আমি বিশ্বাস করি না যে একজনও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বাস করছেন, ভারত সরকার তাহলে আমায় তালিকা দিক। আর তাছাড়া বাংলাদেশের অবস্থা মোটেই এই রকম নয় যে আমাদের লোকজন পাত্তারি গুটিয়ে সীমান্ত পেরিয়ে আপনাদের এই দেশে বাস করতে আসবে। ভাবুন, খুব স্পষ্ট করে বলছি, এই ডিনাইয়াল মোড বাংলাদেশি হিন্দুদের আজকের দুরবস্থার একটা বড় কারণ। যাই হোক, আমার পরের বক্তা স্বামী পরমাত্মানন্দ। নমো স্বভাভ্য সভাপতিভ্যশ্চ। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিঃশেষে প্রাণ দান করলে তার ক্ষয় হয় না, এটা যেমন ঠিক তেমনি এর বিপ্রতীপে নিঃশেষে যদি প্রাণ হরণ করে নেওয়া হয় তাহলে সেটা কিন্তু মানবতার সবচেয়ে করুণ অপচয় বলেই মনে করি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতির সাপেক্ষে আমাদের ভারতবর্ষের উদ্ভূত যে জটিলতা, এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা একটা অবাক পৃথিবীর সামনাসামনি হয়েছি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। যতই শান্তির ললিত বাণী দিয়ে সেই সত্যকে তরল করার চেষ্টা করা হোক না কেন, এটা সত্য নয়। কেন সত্য নয়? আজকের সকালের ঘটনা একদম হলফনামা দিয়ে হিন্দুদেরকে বাধ্য করা হচ্ছে ইসলামে রূপান্তরিত করে দেওয়ার। তার নেপথ্যের কারণ কি? যাতে অনতিকাল পর, খুব নিকট ভবিষ্যতে যদি রাষ্ট্রপুঞ্জের কাছে জবাবদিহি করতে হয়, তখন অন্তত এইটুকু দুর্বল যুক্তি দেওয়া যাবে যে এরা তো নিজেদের ইচ্ছায় সব ইসলামে রূপান্তরিত হয়েছে। এই যে নিরন্তর ধর্মান্তরিতকরণ, রাষ্ট্রশক্তিকে, আইনের শক্তিকে ব্যবহার করে মানুষের ধর্মকে পরিবর্তন করে দেওয়া, এটা নিন্দনীয়। এটাকে কোনোভাবেই উল্টো পথে চালিত করা যায় না। রাষ্ট্রের দায় আছে এতে। প্রতিনিয়ত যে ধর্ষণ হচ্ছে, মঠ, মন্দির, আশ্রম, হিন্দুদের উপাসনা স্থলগুলো আক্রান্ত হচ্ছে, লোকনাথ বাবার আশ্রম আক্রান্ত হয়েছে, ইস্কন তো হচ্ছেই, পুণ্ডরিক ধাম হচ্ছে। সেই সূত্র ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে হেনস্থা লাগাতার হচ্ছে, এগুলোকে আমরা অস্বীকার করব কিভাবে? লক্ষ্মীনারায়ণ বিগ্রহ কিংবা জগন্নাথ, বলরাম, সুভদ্রাজির দারু মূর্তিগুলো যখন ঝলসে যায়, তখন তার দিকে তাকিয়ে একজন হিন্দু সন্ন্যাসী হয়ে উদাস থাকি কিভাবে? উদাস থাকা কি উচিত? কেন সংখ্যালঘুর ধর্মের ওপর, ধর্মের মানবিন্দুগুলোর ওপর এই লাগাতার অত্যাচার চলবে? যখনই বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে, যখনই এক রাজা গেছে, অন্য রাজা এসেছে, কিন্তু রাজতন্ত্র ধর্মতন্ত্রের মুখোশে এসে সেই একই কাজ করে গেছে। এইখানেই আমাদের আপত্তি। এবং সে আপত্তি কেবলমাত্র ধর্মীয় স্থানগুলিতে সীমাবদ্ধ নয়। সাধু সন্ন্যাসীরা আক্রান্ত হচ্ছে, বিনা বিচারে জেলের ভেতরে তাদের পচতে হচ্ছে। একজন চিন্ময় কৃষ্ণ নয়, ইতিমধ্যে 5-6 জন সন্ন্যাসী সেখানে গ্রেপ্তার হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু তার একান্ত আবশ্যক ওষুধ পাচ্ছে কিনা, দুবেলা প্রসাদ পাচ্ছে কিনা আমরা জানি না। আমরা এও জানি না আদৌ তিনি কোনো আইনি সাহায্য পাবেন কিনা। যে আইনি সাহায্য আমরা এদেশের উগ্রপন্থীদের দিয়েছি, আফজলকে দিয়েছি, সেই আইনি সাহায্য চিন্ময় কৃষ্ণ প্রভু কি পেতে পারেন না?
বেছে বেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ শানানো হচ্ছে। সেখানে কেবলমাত্র হিন্দু হবার দায়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে স্বেচ্ছা অবসর নিতে। এটা কি বর্বরতা নয়? শিক্ষার কি কোনো জাত হয়? শিক্ষকের কি কোনো জাত হয়? শিক্ষকের কি কোনো সীমাবদ্ধতা হয়, সাম্প্রদায়িকতা হয়? শিক্ষা তো জাতির, দেশের মেরুদণ্ড। শিক্ষা তো নৈর্ব্যক্তিক, শিক্ষা তো চেতনার বিকাশ। তাহলে কিসের জন্য তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরিয়ে দেওয়া হয়? কেন বইয়ের দোকানে গিয়ে, আমার শিষ্যেরই বইয়ের দোকান আছে ঢাকায়, বইয়ের দোকানে গিয়ে বেছে বেছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতগুলোকে বেছে এনে ফুটপাতের ওপর ডাঁই করে তাতে আগুন দিয়ে দেওয়া হয়? ওই নিরীহ পুস্তকগুলোর মধ্যে এমন কোন জেহাদি কথা লেখা ছিল যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একান্ত বিপজ্জনক? এটা আমরা জানতে চাই। আসল কথা হচ্ছে, মৌলবাদ যখন মানুষকে পেয়ে বসে তখন কিন্তু আমরা অন্য কিছু ভাবি না। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই অন্ধ মৌলবাদ আমরা দেখতে পাচ্ছি, যে মৌলবাদের আমদানি করছে, প্রতি মুহূর্তে পৃষ্ঠপোষকতা করছে মাদানির মতো ধর্মগুরুরা। লাভ দিয়ে দিয়ে উঠছেন। ধর্ম তো শান্ত করবে। যে ইসলাম শান্তির বাণী প্রচার করে, যে ধর্ম মানুষের অন্তরে শান্তি যোগায়, প্রশান্তি আনে, জ্বালাহর তৃপ্তি দিয়ে তাকে বাস্তব জগৎ থেকে পড়া বাস্তবের দিকে নিয়ে যায়, সেই ধর্মগুরুর মুখের বাণী, তার ছোট ছোট কবিতা মানুষকে উত্তেজিত করছে। এই উত্তেজনাই কিন্তু হিন্দু বিদ্বেষের কারণ। এমনভাবে উত্তেজিত করছে যে আমরা কল্পনা করতে পারি না। আপনারা ইউটিউবে দেখলে দেখতে পাবেন। কিংবা যখন গণ অধিকার পরিষদের আধিকারিক তারেক রহমান বলেন লাথি মেরে হিন্দুদের একদম বর্ডার পার করে দিয়ে আসা হবে, এরপরও আমরা চুপ থাকব? এরপরও হিন্দু একটা কথা বলবে না? সংখ্যালঘু হিন্দুর কণ্ঠে এরপরও খালি সাম্যের কথা, খালি সহ্যের কথা, এ সহ্য করা যায় না। এই সীমাহীন অপমান সহ্য করে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে কি করে সে বাঁচবে? একজন ছাত্রী, সে বলছে সমস্ত বিষয়ে কৃতিত্ব দেখাবার পরও দিনের শেষে তোরা তো হিন্দু, এই বলে তাকে দূর করে দেওয়া হয়। তাকে যথাযথ মূল্যায়নের মধ্যে নিয়ে আসা হয় না। কিংবা দুর্গাপুজো করতে গেলে স্থানীয় কোনো মাজারে কিংবা মসজিদে 5 লক্ষ টাকা অগ্রিম জমা করতে হয়। সেটা এবছরই হয়েছে। খুন, জখম, মেরে টাঙিয়ে দেওয়া ওই যে মৃতদেহগুলো, সে তো আমরা সবাই দেখেছি। সবাই দেখেছি অগ্নিসংযোগ, সবাই দেখছি, শুনছি। জাতীয় সঙ্গীতটা পর্যন্ত বাতিল করে দিতে হবে, কেননা সেখানে নাকি বাংলাদেশের গৌরবের কথা কিছু নেই, যে জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথের রচিত। আর যারা বলেন যে বাউল মেলা, সুফিবাদ, এই সমস্ত কিছু সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে লালনের মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, মনে রাখতে হবে এর নেপথ্যে কিন্তু কেবলমাত্র মুসলিমদের চক্রান্ত আছে তা নয়। মুসলিমরা বুঝে নিয়েছে যে এই লালন মেলা মানুষের কথা বলছে। এই সুফিবাদের সঙ্গে কোথাও হিন্দুয়ানির একটা যোগ আছে, সেটা তারা খুঁজে বার করবার চেষ্টা করছে। কিন্তু সুফিবাদ যে মানুষের কথা বলে, লালনের মেলায় যে মানুষের কথা হয়, সেই আলোর মানুষ, সেই চেতনার মানুষ, সেই অলোক নিরঞ্জন মানুষ, তার কথা এরা একবারও ভেবে দেখে না। আসল কথা হলো, যেন তেন উপায়ে হিন্দু বিদ্বেষ ছড়াতে হবে, হিন্দুদের বাংলাদেশের ভূমি থেকে উৎখাত করতে হবে। এটাই ইসলামের একটা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করবার আগে ধাপে ধাপে হওয়া গোপন এজেন্ডা। নাহলে ইসকনের মতো একটা ধার্মিক সংস্থা, যা সারা পৃথিবীতে আন্তর্জাতিক স্তরে প্রেম ধর্ম প্রচার করে, তাকে কেন নিষিদ্ধ করার কথা হবে? কেন তার ভক্তদেরকে মারধর খেতে হবে? কেন তার হোর্ডিং নামিয়ে নেওয়া হবে?
কেন ভারত বিদ্বেষ? কলেজের সামনে, স্কুলের সামনে ভারতের পতাকা পেতে দিয়ে তার উপর দিয়ে হেঁটে চলে যাবে হাজারে হাজারে মানুষ। যেমন বাংলাদেশের পতাকা পোড়ানোকে আমরা স্বীকার করি না কোনো মানবতার পরিচয় হিসেবে, ঠিক তেমনি ভারতবর্ষের পতাকার উপর দিয়ে, কোনো দেশের জাতীয় পতাকার উপর দিয়ে, কোনো দেশের মানুষের সেন্টিমেন্টের উপর দিয়ে, কোনো দেশের মানবতার উপর দিয়ে একদল মানুষ উদগ্র হিংসা ছড়িয়ে চলে যাবে, এ মেনে নেওয়া যায় না। মানুষ সেই হচ্ছে সভ্যতার শেষ বাণী। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। এই মানুষের কথা আজকে বলতে হবে। কেবল হিন্দুরা যে অত্যাচারিত তা নয়, সেখানে বৌদ্ধরাও অত্যাচারিত হচ্ছে, সংখ্যালঘু মাত্রই অত্যাচারিত হচ্ছে। আর এই অত্যাচারের আগুন এসে পড়ছে এপার বাংলায়। আমাদের মা, বাবা, কাকা, কাকিমা যারা ওখানে রইল, যে হৃদয়ের অর্ধেক টুকরো রেখে এদেশে আমরা চলে এসেছি, যখন সেইখানে ব্যথা হয়, বেদনা হয়, তখন এইখানেও হৃদয়ে লাগে। আর সেটাকে নিয়ে যদি রাজনীতি হয়, যে কোনো রকম রাজনীতি, মানুষের বেদনাকে পুঁজি করে, মানবতাকে পুঁজি করে যে কোনো রাজনীতিরই কিন্তু আমরা প্রতিবাদ করি। যখন এদেশে জিগি রোডে বাবরি মসজিদ তৈরি হবে, সেটাকে যেমন আমরা প্রতিবাদ করি, তেমনি রাম মন্দির তৈরি হবে তারই পাশাপাশি তারও আমরা প্রতিবাদ করি। মানুষের মন্দির তৈরি হোক, মানবের জয়গান হোক, মানুষকে মানুষ বলে আগে বাঁচতে হবে, শিখতে হবে, চিনতে হবে। না হলে যত আলোচনা চক্রই হোক, শেষ পর্যন্ত তা অশ্বডিম্ব হবে। শান্তি, শান্তি, শান্তি। অনেক ধন্যবাদ স্বামী পরমাত্মানন্দ। তিনি বললেন মানুষের মন্দির হোক, বাবরি মসজিদেরও প্রয়োজন নেই, রাম মন্দিরেরও প্রয়োজন নেই। আমি বলছি, একটা তথ্য দিলেন যে তাঁর শিষ্যের দোকানে চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য বই পোড়ানো হয়েছে। একটা শব্দ স্বামীজি ব্যবহার করলেন, নিরীহ বইগুলো। না, বই নিরীহ নয়, তার কারণ বই তো শিক্ষা দেয়। যে শিক্ষা বিভাজন ঘোচায়, বিভাজন বাড়ায় না। আর দেখবেন স্বৈরাচার যুগে যুগে সেই জন্য বই পড়ায়। নাৎসিরা জার্মানিতে মার্কস, ফ্রয়েড, হেমিংওয়ের বই পড়িয়েছিল। কেন পড়িয়েছিল? যে ওই অন্ধকারটা নয়তো সম্পূর্ণ করে নামিয়ে আনা যায় না। আমি এইখান থেকে আরেকটা চমৎকার কথা বললেন, এটা এই মুহূর্তের তথ্যও বলছে যে বাংলাদেশে শুধু যে হিন্দু ধর্ম আক্রান্ত হচ্ছে তা নয়, দরগা মাজারের ওপরও আক্রমণ নেমে আসছে। তার কারণ ওই যে অন্ধকারটা সার্বিক করতে হবে। সব থেকে হাস্যকর যেটা, সেটা হচ্ছে আজকের বাংলাদেশ দেড়ে কষে প্রমাণের চেষ্টা করছে যে সে দেশের জন্ম এবং উন্নয়নে নাকি ভারতের কোনো ভূমিকাই নেই। অথচ দেখুন, আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা যিনি, সেই ফারুকি আজম নিজেই 1971 সালের 6ই মে সীমান্ত পেরিয়ে ভারতের একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের পলাশীতে 2 মাস প্রশিক্ষণের পর তাকে নৌবাহিনীর অপারেশন জ্যাকপটের জন্য নির্বাচিত করা হয়েছিল। আর যে বাংলাদেশ এখন ভারতকে ভুলে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, আজও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটে গেলে সেখানকার সরকারি নথি দেখিয়ে দেবে যে ভারতের অবদান ঠিক কতখানি। আমি অবশ্য জানি না এই অনুষ্ঠান লাইভ সম্প্রচার হওয়ার পরই ইউনূস সরকার এই সেকশনের যাবতীয় নথি রাতারাতি মুছে দেবে কিনা। তবে এখনই আপনারা ইন্টারনেটে গিয়ে মিলিয়ে দেখতে পারেন যে বাংলাদেশ সরকারিভাবে বলছে যে মুক্তিযুদ্ধের সময় 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। ভারত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দিলে মুক্তিবাহিনীর মনোবল বৃদ্ধি পেয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, এই যুদ্ধে 69 জন ভারতীয় সেনা অফিসার শহীদ হয়েছিলেন। 60 জন জেসিও, 3 জন এনসিও এবং 1290 জন ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। আবার বলছি, কাল ডিলিট করে দেওয়া হবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইটই সরকারিভাবে এই মুহূর্তে এই তথ্য জানাচ্ছে।